ডিয়ার অ্যাসপিরেন্ট, নিট কাউন্সেলিং শুরু হওয়ার আগেই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, যদি এবার এমবিবিএস এর সিট না পাই তাহলে কি আমার ডাক্তার হওয়ার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে? কারণ সবাই জানে প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নিটে কোয়ালিফাই করলেও গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস এর সিটের সংখ্যা তার তুলনায় অনেকখানি কম। ফলে ভালো নম্বর পাওয়ার পরেও অনেকেই গভর্নমেন্ট মেডিকেল কলেজের এমবিবিএস এর সুযোগ কিন্তু পায় না। বিশেষ করে যাদের নিটে 550-এর নিচে নম্বর রয়েছে তাদের জন্য গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস পাওয়াটা কিন্তু অত্যন্ত কঠিন একটা ব্যাপার। আর এখান থেকেই শুরু হয় আসল দুশ্চিন্তা, এবার কি করব? আরও এক বছর ড্রপ নিয়ে আবারও প্রস্তুতি নেব, কোটি টাকা খরচ করে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হব, নাকি এমবিবিএস করবার জন্য এমন কোনো বিকল্প পথও রয়েছে যেটা হয়তো অনেকেই জানে না। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা যুক্তিপূর্ণভাবে আলোচনা করব যে যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আপনার প্ল্যান এ হয় তাহলে সেই প্ল্যান এ সফল না হলে আপনার সামনে কি কি প্ল্যান রয়েছে। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, এমবিবিএস যদি আপনার জীবনের মূল লক্ষ্য হয় তাহলে শুধু প্ল্যান এ নয়, একটা শক্তিশালী প্ল্যান বি কিন্তু আগে থেকেই প্রস্তুত থাকা উচিত। সো লেটস স্টার্ট। দেখুন, এই সপ্তাহে নিট কাউন্সেলিং শুরু হবে, তবে কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার আগে আমাদেরকে বুঝে নিতে হবে যে কতজন কোয়ালিফাই করেছে আর সেই তুলনায় সরকারি মেডিকেল কলেজে সিট সংখ্যা কত। এবারে নিট ইউজি 2026 পরীক্ষায় প্রায় 22,79,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে 11,21,000 পরীক্ষার্থী অফিসিয়ালি কোয়ালিফাই করেছে, মানে মেডিকেল কাউন্সেলিং প্রসেসে অংশ নেওয়ার যোগ্য হয়েছে। আর সারা দেশে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে মোট এমবিবিএস এর সিট প্রায় 1,36,000-এর মতো। এর মধ্যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট প্রায় মাত্র 63,000-এর মতো। অর্থাৎ একদিকে 11 লক্ষের বেশি কোয়ালিফাইড ক্যান্ডিডেট, অন্যদিকে গভর্নমেন্টে এমবিবিএস এর সিট মাত্র 63,000-এর আশেপাশে। অর্থাৎ যোগ্যতা থাকা সত্ত্বেও কাউন্সেলিংয়ে কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস করার সুযোগই পাবে না। আর যদি পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে পশ্চিমবঙ্গে এবছর প্রায় 93,381 জন পরীক্ষার্থী নিট দিয়েছিল, যার মধ্যে 52,668 জন অফিসিয়ালি কোয়ালিফাই করেছে। অর্থাৎ এই 52,000-এর কিছু বেশি ছাত্রছাত্রী এবছর কাউন্সেলিংয়ে অংশ নেবে। এখন আজকের দিনে পশ্চিমবঙ্গে 26টি গভর্নমেন্ট মেডিকেল কলেজে মোট 3,826-টির মতো সরকারি এমবিবিএস সিট রয়েছে। এর মধ্যে আবার 15% সিট অল ইন্ডিয়া কোটার জন্য সংরক্ষিত আর 85% সিট ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার জন্য সংরক্ষিত থাকে। মানে সেই অর্থে এসটি, এসসি, ওবিসি এবং জেনারেল সব মিলিয়ে আমরা কম বেশি 3,000-এর আশেপাশে গভর্নমেন্ট কলেজের এমবিবিএস এর সিট পাবো। অতএব কম্পিটিশনটা কিন্তু ভীষণ ভীষণ রকমের টাফ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই বছর পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ কত যেতে পারে। দেখুন, এ বিষয়ে আগে থেকে কোনো ভবিষ্যৎবাণী করা তো সম্ভব নয়, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা আগের বছরের কাউন্সেলিং ট্রেন্ড, সিট অ্যাভেবিলিটি এবং কম্পিটিশন প্যাটার্ন দেখি তাহলে একটা সম্ভাব্য ধারণা কিন্তু পাওয়া যেতেই পারে। আর তাছাড়া যেহেতু এ বিষয়ে আমার নিজেরও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, আর সেই অভিজ্ঞতা অনুযায়ী জেনারেল ক্যাটেগরির ছাত্রছাত্রীরা মোটামুটি 545 থেকে 550 বা তার আশেপাশে নম্বর পেলে গভর্নমেন্ট এমবিবিএসে পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। আর যাদের নম্বর 550-এর নিচে, বিশেষ করে 520, 530, 540-এর মতো, তাদের ক্ষেত্রে সরাসরি হবে বা সরাসরি হবে না এইটা কিন্তু বলে দেওয়া কঠিন হবে। মানে একটা সম্ভাবনা থাকে, তবে শিওর নয়। কেন এরকমটা বলছি? কারণ অনেক সময় দেখা যায় প্রথম রাউন্ডে সিট হয়তো পাওয়া গেল না, কিন্তু পরবর্তী রাউন্ডে সিট মুভমেন্টের কারণে একটা সুযোগ তৈরি হয়ে গেল। আবার অনেক সময় দেখা যায় একজন ছাত্রছাত্রী প্রথম রাউন্ডে নিজের প্রত্যাশিত মতো কলেজটা পেল না, কিন্তু তারপরে রাউন্ড 2 কাউন্সেলিং, রাউন্ড 3 কাউন্সেলিং, মপ আপ রাউন্ড, স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড এবং এই সমস্ত রাউন্ড পেরিয়ে বিভিন্ন পর্যায়ে যখন সিট খালি হলো, অনেক ছাত্রছাত্রী আপগ্রেড করলো, কেউ আবার অ্যাডমিশন ক্যান্সেল করলো, আবার কেউ আবার অন্য কলেজে চলে গেল। এর ফলে সিট মুভমেন্ট তৈরি হলো এবং পরবর্তী রাউন্ডে হয়তো সে সিটটা পেয়ে গেল। তাই কাউন্সেলিংয়ে শুধুমাত্র প্রথম রাউন্ডের রেজাল্ট দেখে কখনোই ফাইনাল ডিসিশন নেওয়া কিন্তু উচিত হবে না। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চয়েস ফিলিং। অনেক ছাত্রছাত্রী মনে করে আমি এই কলেজ ছাড়া অন্য কোথাও পড়বই না, কিন্তু কাউন্সেলিংয়ের সময় এই রকমের অতিরিক্ত আবেগ দিয়ে চয়েস ফিলিং করলে
ফল কিন্তু উল্টে যেতে পারে। তাই আপনাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে কোন কলেজে ক্লিনিক্যাল এক্সপোজার ভালো, কোন কলেজে পেশেন্ট ফ্লো অনেক বেশি, আপনার র্যাঙ্ক অনুযায়ী কোন কলেজ পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি। কারণ মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে শুধু কলেজের নাম নয়, আপনার নিজের পরিশ্রম এবং ক্লিনিক্যাল স্কিল কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। আর যারা মনে করছেন আমার নম্বর কম তাই কাউন্সেলিং করে লাভ নেই, তাদেরকে বলবো হোক বা না হোক কাউন্সেলিংয়ে অবশ্যই অংশ নিন। তবে হ্যাঁ, কোন রেঞ্জের মধ্যে নম্বর থাকলে আপনি কি করবেন সেই বিষয়ে আগে ভাগে কিন্তু একটু আন্দাজ থাকা ভালো। যেমন ধরুন আপনার স্কোর যদি 500 থেকে 550-এর মধ্যে হয়, তাহলে এটি একটা গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং জোন। মানে যদি দেখা গেল যে কাউন্সেলিংয়ে আপনি গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলেন, সেক্ষেত্রে সব তো ঠিক আছে, কিন্তু যদি আপনি গভর্নমেন্ট কলেজ না পান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্ল্যান বি নিয়ে ভাবতে হবে। আর যদি আপনার স্কোর 400 থেকে 500-এর মধ্যে হয়, তাহলে তো অবশ্যই আপনাকে প্ল্যান বি নিয়ে ভাবতে হবেই হবে। প্ল্যান বি বলতে আমাদের সামনে কিন্তু 3টেই অপশন থাকতে পারে। আরও 1 বছর ড্রপ নিয়ে প্রস্তুতি করা, 2 প্রাইভেট মেডিকেল কলেজ, আর 3 এমবিবিএস অ্যাব্রড। এখন যদি আপনার স্কোর গভর্নমেন্ট এমবিবিএস এর কাছাকাছি হয়, আর যদি দেখেন যে এবছর আপনি গভর্নমেন্ট মেডিকেল কলেজের চান্স পেলেন না, এবং আপনার বিশ্বাস যদি থাকে যে আরও 20 থেকে 50 নম্বর উন্নতি আপনি করতে পারবেন, তাহলে ড্রপ আপনার কাছে একটা ভালো অপশন হতেই পারে। কিন্তু যদি আপনি মনে করেন যে একটা পুরো বছরকে নষ্ট করবেন না এবং এবছরই এমবিবিএস করবেন, সেক্ষেত্রে আপনার আইদার প্রাইভেট মেডিকেল কলেজ অথবা এমবিবিএস অ্যাব্রড, এই দুটোর মধ্যে যে কোনো একটা ভাবতে হবে। আর যদি আপনার স্কোর 400-রও কম হয়, তাহলে নিজেকে প্রথমে প্রশ্ন করতে হবে যে আপনি কি সত্যি আবারও নিটের জন্য একই রকমের পরিশ্রম করতে পারবেন, আবারও নতুন করে পরিকল্পনা করে পরের বার 550-এর বেশি নম্বর তুলতে পারবেন। যদিও এটা মোটেও সহজ কোনো কাজ হবে না। তাছাড়া আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি জানি ড্রপ নিলেই যে পরের বার নম্বর বাড়বেই এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। মাঝখান থেকে একটা গোটা বছর নষ্ট হয়ে যাবে। তাই যদি আপনার মনে হয় যে ড্রপ নিয়ে শুধু আপনার মূল্যবান আরও একটা বছরকে আপনি নষ্ট করবেন না, সেক্ষেত্রে আপনার সামনে প্ল্যান বি হিসাবে কিন্তু দুটোই বিকল্প থাকবে। আমি আগেও বলেছি, 1 প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে নেওয়া, আর 2 সাধ্যের মধ্যে খরচে বিদেশ থেকে এমবিবিএস করে আসা। তবে কোনটি ভালো হবে তা নির্ভর করবে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং কেরিয়ার গোলের ওপরে। প্রথমে আসি প্রাইভেট মেডিকেল কলেজ বা ডিমড ইউনিভার্সিটিগুলোর আলোচনায়। দেখুন, পশ্চিমবঙ্গে কোনো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে যদি এমবিবিএস পাস করতে হয়, তাহলে খরচ মোটামুটি 85 লক্ষ থেকে 1,20,00,000 মধ্যে হবে। তবে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগে একটু সাবধান হতে হবে, কারণ এখানে নানান ধরনের হিডেন চার্জ থাকে। প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে শুরুতে হয়তো আপনাকে এই সব হিডেন চার্জের কথা বলা হবে না, কিন্তু প্রতি বছর কোনো না কোনো অজুহাতে আপনার কাছ থেকে এক্সট্রা টাকা তারা নিতেই থাকবে। সেক্ষেত্রে আপনার পরিবারের যদি অন এভারেজ 1 কোটি টাকা খরচের সামর্থ্য থাকে, আপনি অনায়াসেই পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে নিতেই পারেন। কারণ প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি বাড়ির কাছ থেকে পশ্চিমবঙ্গের জল হাওয়ায়, বাঙালি খাবার দাবারে, চেনা পরিবেশে থেকে আপনার এমবিবিএসটা করে নিতে পারবেন। কিন্তু যদি মনে হয় আপনার পরিবারের আর্থিক সামর্থ্য অতটাও নয়, তাহলে আপনি সাধ্যের মধ্যে খরচে রাশিয়া, জর্জিয়া বা উজবেকিস্তানের মতো দেশ থেকে এমবিবিএস পাশ করে আসতে পারেন। তবে রাশিয়া বা জর্জিয়া যেহেতু ইউরোপের দেশ, তাই এখানে খরচ মোটামুটি 50 থেকে 60 লক্ষ টাকা ধরে নিয়ে চলতে হবে। আর যদি উজবেকিস্তান থেকে এমবিবিএস করতে চান, তাহলে মোটামুটি 30 থেকে 32 লক্ষের মধ্যে 6 বছরের এমবিবিএস কোর্স কমপ্লিট হয়ে যাবে। আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা। আমরা মূলত রাশিয়া, জর্জিয়া এবং উজবেকিস্তান এই 3টে দেশে কাজ করি। আর ব্যক্তিগতভাবে আমি এই 3টে দেশেই একাধিকবার ভিজিট করেছি। সেক্ষেত্রে যদি আপনি আমার ব্যক্তিগত পছন্দের কথা শোনেন, তাহলে আমি বলবো উজবেকিস্তান। তবে এটা যে শুধু আমার ব্যক্তিগত পছন্দ এমনটা কিন্তু নয়। আপনারা জানেন যে কিছু বছর আগেও ভারতীয় ছাত্রছাত্রীদের এমবিবিএস ডেস্টিনেশন ছিল ইউক্রেন, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সেই জায়গাটা নিয়ে নিয়েছে আজকের উজবেকিস্তান। 2021 থেকে এই প্রবণতাটা শুরু হয়েছে। আর এখন তো উজবেকিস্তান ভারতের ছাত্রছাত্রীদের কাছে বেস্ট এমবিবিএস ডেস্টিনেশন। পরিসংখ্যান
পরিসংখ্যান অনুযায়ী 2021-22 সালে প্রায় 3000 জন ভারতীয় ছাত্রছাত্রী, 2023-24 সালে প্রায় 5733 জন ভারতীয় ছাত্রছাত্রী, 2024-25 সালে প্রায় 11670 জনের বেশি ভারতীয় ছাত্রছাত্রী উজবেকিস্তানে এমবিবিএস করছে। বর্তমানে ভারতীয় এম্বাসির রিপোর্ট অনুযায়ী উজবেকিস্তানে মেডিকেল স্টুডেন্টের সংখ্যা আনুমানিক 17,000-এরও বেশি। অর্থাৎ গত কয়েক বছরে উজবেকিস্তান ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে এমবিবিএস অ্যাব্রডের একটা জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। তাই আপনি যদি উজবেকিস্তানে এমবিবিএস করার কথা ভাবেন তাহলে আমরা আপনাকে সর্বতোভাবে সহায়তা করতে পারবো। উজবেকিস্তানে মোটামুটি 3-4টে সরকারি মেডিকেল কলেজ রয়েছে যেগুলো তুলনায় অনেকটা ভালো। তবে যদি আপনি আমার কথা শোনেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী আন্দিজান স্টেট মেডিকেল ইনস্টিটিউট হলো উজবেকিস্তানের সেরা মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম ভালো। কারণ প্রথমত আন্দিজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি ইজ দি বিগেস্ট মেডিকেল ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ সেন্টার ইন উজবেকিস্তান। দ্বিতীয়ত হুল স্টেট ইউনিভার্সিটির ওয়ার্ল্ড ডিরেক্টরি চেক করলে আন্দিজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির র্যাঙ্ক 2nd পজিশনে আসে। তাই এখানে ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার আপনি পাবেন। তৃতীয়ত এই মেডিকেল বিশ্ববিদ্যালয় ভারতের এনএমসি রুলকে হুবহু ফলো করে। চতুর্থত বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 2000-এরও বেশি ভারতীয় ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তাই সেখানে অলরেডি ইন্ডিয়ান স্টুডেন্টদের একটা বড় কমিউনিটি তৈরি হয়েই রয়েছে। ফলে একদিকে যেমন সিনিয়রদের সাহায্য পাওয়া যায়, অন্যদিকে এখানকার হোস্টেলগুলোতে ইন্ডিয়ান ফুড অ্যাভেলেবেল। ফটোতে দেখতে পাচ্ছেন এগুলো সবই আন্দিজানের হোস্টেলের ভারতীয় ফুড, মানে খাওয়া দাওয়া নিয়ে এখানে কোনো সমস্যাই নেই। পঞ্চমত উজবেকিস্তানের আন্দিজানের আবহাওয়া তুলনামূলকভাবে অনেক আরামদায়ক এবং রাশিয়ার মতো অতটা তীব্র ঠান্ডা এখানে নয়। তাই ভারতীয় শিক্ষার্থীদের জন্য পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা অনেকখানি সহজ। ষষ্ঠত উজবেকিস্তান দেশটা ভারতের খুব কাছাকাছি, মোটামুটি 3 ঘন্টার ফ্লাইটের দূরত্ব, আর বিমান ভাড়া মোটামুটি 10,000 টাকার মধ্যে। সপ্তমত এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আন্দিজান স্টেট মেডিকেল ইনস্টিটিউট উজবেকিস্তানের একটা সরকারি মেডিকেল কলেজ যেখানে টিউশন ফিজ, হোস্টেল, ফুড, ইন্স্যুরেন্স এবং অন্যান্য দৈনন্দিন খরচ মিলিয়ে সম্পূর্ণ এমবিবিএস এর কোর্স শেষ করতে মোট বাজেট আনুমানিক 30 থেকে 32 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। মধ্যবিত্ত বাঙালির পক্ষে এটা এমন কিছু বেশি বাজেট নয়। আর এটা যে একবারেই দিতে হবে এরকমটাও কিন্তু নয়, চাইলে আপনি ইনস্টলমেন্টেও দিতে পারেন। তবে এরপরেও যদি বাজেট নিয়ে কোনো সমস্যা হয় খুব সহজেই এডুকেশন লোন পেয়ে যাবেন। আর লোন পাওয়া নিয়ে যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে এই ফোন নাম্বারে ফোন করতে পারেন, আমরা নিশ্চয়ই আপনাদেরকে সহায়তা করব। তবে সবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা হলো আন্দিজান স্টেট মেডিকেল ইনস্টিটিউটের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। এই ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই আমাদের নিজস্ব লোকাল অফিস সেটআপ রয়েছে, যার মাধ্যমে অ্যাডমিশন, ডকুমেন্টেশন, ভিসা, এয়ারপোর্ট পিকআপ, হোস্টেল অ্যালোকেশন থেকে শুরু করে বিদেশে পৌঁছানোর পর যে কোনো ছোটোখাটো সমস্যা আমরা কিন্তু ওখানে বসেই সমাধান করে দিই। মানে কোনো একটা ছাত্র বা ছাত্রীকে শুধুমাত্র অ্যাডমিশন করিয়েই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। পুরো 6 বছর সময় ধরে স্টুডেন্টদের অভিভাবক এবং স্টুডেন্টদের সঙ্গে কোঅর্ডিনেশনের কাজটা কিন্তু আমরা দায়িত্ব সহকারে চালিয়ে যায়। আপনি চাইলে এখন যে সমস্ত স্টুডেন্ট উজবেকিস্তানে পড়ছে তাদের অভিভাবকদের সঙ্গেও আমরা আপনাকে কথা বলিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আপনাদের উদ্বেগ অনেকখানি কাটবে। যদি কথা বলতে চান তাহলে এই নম্বরে ফোন করে জানতে চান যে কিভাবে আপনি অন্যান্য অভিভাবকদের সঙ্গে কথা বলবেন। তাই আপনিও যদি কম খরচে আন্তর্জাতিক মেডিকেল শিক্ষা, আধুনিক হাসপাতাল, ইংরেজি মাধ্যমে পড়াশোনা, ইন্ডিয়ান ফ্যাকাল্টি, নেক্সট এক্সামের প্রিপারেশন, নিরাপদ হোস্টেল এবং ভারতীয় খাবার দাবারের সুবিধা সহ একটা ভালো মেডিকেল বিশ্ববিদ্যালয় খুঁজছেন, তাহলে আন্দিজান স্টেট মেডিকেল ইনস্টিটিউট অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখা উচিত। এরপরও যদি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে এখনই এই ফোন নম্বরে ফোন করে কথা বলতে পারেন। ফোন করে বিস্তারিত জানতে পারেন অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই এই নম্বরে আমাদেরকে ফোন করুন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।